কীর্তনখোলা সেলিম আল দীন। এই নাটকের চরিত্রসমূহের মধ্যে রয়েছে সোনাই, যিনি টুইটিয়াম গ্রামের অধিবাসী, দাদা রইসুদ্দিন এবং বাবা আজলদ্দি। ইদু কন্ট্রাক্টর এর পুরো নাম ঈদুল কন্ট্রাক্টর। ইনি একজন জমি শোষক। বসির সোনাইয়ের বন্ধু, টুইটিয়াম গ্রামের অধিবাসী, জাতিতে কলু। সুবল ঘোষ ইনি যাত্রা দলের মালিক। রবি দাস ফরিদপুরের বিখ্যাত নয়াযুগ অপেরা পার্টির অভিনেতা রবি দাস। বনশ্রী অথবা বনশ্রী বালা ফরিদপুরের বিখ্যাত নয়াযুগ অপেরা পার্টির নায়িকা এবং বালা ডোম সম্প্রদায়ের প্রতিনিধি। ডালিমন রয়েছে, ইনি লাওয়া সম্প্রদায়ের নারী, সমাজে এরা অস্পৃশ্য বা হরিজন হিসাবে গণ্য হয়ে থাকে। রুস্তম লাওয়া সম্প্রদায়ের এক যুবক। সেলিম আল দীন এর প্রকৃত নাম ময়নউদ্দিন আহমদ। বাংলা একাডেমি থেকে নাটকটি প্রকাশ পায়। নাটকটি 9টি স্বর্গে বিভক্ত। সেলিম আল দীন একজন শিকুর সন্ধানী নাট্যকার। ইনি এই নাটকটি ইউরোপীয় নাটকের নিয়মকানুন মেনে রচনা করেননি। নাটকটির রচনাকাল 1978 থেকে 1980 সাল পর্যন্ত এবং এই নাটকটি প্রকাশিত হয় 1986 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে কীর্তনখোলা গ্রামে মাজার গড়ে ওঠে। মাজারটি অবস্থিত কীর্তনখোলা গ্রামের প্রাচীন বটবৃক্ষের তলায়। মাজারটির নাম মনাই বাবার মাজার। এই মনাই বাবার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই কীর্তনখোলা গ্রামে 3 দিনের এক মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় দূর দূরান্তের বিচিত্র মানুষের আগমন ঘটে। লাওয়া সম্প্রদায় আসে দল বেঁধে মেলায় মনোহরী জিনিসপত্র বেচাকেনা করতে। তারা চুড়ি মালা বিক্রি করে জীবন ধারণ করে। অন্যদিকে বেদেরা সাপ ধরে জীবিকা নির্বাহ করে। লাওয়া সম্প্রদায়ের এক মেয়ে ডালিমন, সে সোনাইকে ভালোবাসে। ডালিমনের স্বামীর নাম রৌমান, যাকে হুকুম সর্দার কোনো এক রাতে খুন করে মেরেছে। ডালিমন বিভিন্ন দ্রব্য সামগ্রীর ঝাঁকা মাথায় করে গ্রামে গঞ্জে মেলায় ফেরি করে বেড়ায়। নাটকের দ্বিতীয় স্বর্গে সোনাইয়ের সাথে দেখা হয়, কিন্তু কথা হয় না। সোনাইকে পছন্দ হলেও অবরুদ্ধ লাওয়া সম্প্রদায়ে তার কোনো মূল্য নেই। সোনাইকে বিয়ে করার কোনো সুযোগ নেই। লাওয়াদের আদি পেশা ছেড়ে আর 10 জনের মতো চাষি হতে চায় সে। ডাঙ্গায় বাস করতে চায়। তার দ্বিধাগ্রস্ত মনের কারণে সে সেটা করতে পারে না। কিন্তু রুস্তম লাওয়া সম্প্রদায় থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। সোনাই ছিলেন একজন মৃগী রোগী। এর প্রতিষেধক হিসেবে রুস্তমের সাথে ডালিমনের কাছে ভালুকের নখ আনতে যায়। সেও ডালিমনকে পছন্দ করে। এই নাটকের কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। সোনাইয়ের দাদার পিতা ছিলেন জোলা বা তাঁতি। সোনাইয়ের দাদার পিতা তাতে আগুন লাগিয়ে টুইটিয়াম গ্রামে চলে আসে। সোনাইয়ের বাবার বসতি ছিল পাবনা জেলার কৈজুরি গ্রামে। সোনাইয়ের দাদার নাম ছিল রইসুদ্দিন। সোনাইয়ের বাপের নাম আজলদ্দি। সোনাইয়ের দাদা চাষের কাজ করত। একসময় তাদের অনেক জমি জমা ছিল। ঘরে তার বউ ছিল, সুখও ছিল অনেক। সোনাইয়ের স্ত্রীর নাম ছিল চম্পা। সোনাইয়ের উক্তিতে বিগত দিনের সুখের এবং একই সাথে বর্তমানের দুঃখের চিত্র ফুটে উঠেছে। নাটকের ভাষায়, তখন জমি জমা আছিল, রাইতে পুঁথি পড়তাম, চম্পা শুনত আলমতির পুঁথি। নদের চাঁদের কিস্সা, তখন কিছু নাই, এটা মরা ছাওয়াল হইছাল আর রক্ত। কীর্তনখোলার বনশ্রী ফরিদপুরের বিখ্যাত নয়াযুগ অপেরা পার্টির নায়িকা বনশ্রী বালা, সে ডোম সম্প্রদায়ের। যাত্রা দলের আরেকজন অভিনেতা ছায়ারঞ্জন, তার সাথে সোনাইয়ের বন্ধুত্ব সৃষ্টি হয়। রুস্তম ছিল লাওয়া সম্প্রদায়ের, তাকেও সোনাই আপন করে নেয়। বনশ্রীবালাকে সোনাই পছন্দ করে। স্ত্রী চম্পার মৃত্যুর পরেই সে চাষি থেকে দিনমজুরে নেমে যায়। সোনাইয়ের অন্যতম বন্ধু বছির পুঁজিহীন ঘানির গরুর মৃত্যুতে বুকে তার স্বজন হারানোর ব্যথা অনুভব করে। এর জন্য দায়ী ইদু। বছির ভাবে, ইঁদুরে আমি তেলের ঘনিতে ফেলাইয়া চিপুম।
বনশ্রী বালা ফরিদপুরের বিখ্যাত নয়াযুগ অপেরা পার্টির নায়িকা এবং বালা ডোম সম্প্রদায়ের প্রতিনিধি। বনশ্রী বালার চরিত্রের মাধ্যমে নাট্যকার নারীর জীবনের উঁচু নিচু সমাজ বাস্তবতা তুলে ধরেছেন। ডোম সম্প্রদায়ের আক্ষরিক অর্থে বাংলা জনপদের প্রান্তিক এবং প্রাকৃত জন ডোম সম্প্রদায় সমাজে অস্পৃশ্য বা হরিজন নামে গণ্য। যাত্রাপালার নায়ক সুবল ঘোষ বনশ্রীবালা থাকত বারবনিতা পল্লীতে, সেখান থেকে রবিদাস তাকে নিয়ে আসে। বনশ্রীবালা নয়াযুগ অপেরা পার্টির প্রাণ। রবিদাস ছিলেন যাত্রাদলের একজন অভিনেতা। রবিদাসকে বনশ্রীবালা দেবতা জ্ঞান করে, কারণ সে তাকে নতুন জীবনের সন্ধান দিয়েছে। বনশ্রী মদ পান করে, সে নিজেকে মনসা মনে করত। বনশ্রী জানে ছায়াগুঞ্জন তাকে ভালোবাসে, কিন্তু বনশ্রী রবিদাসের সাথে ঘর বাঁধতে চায়। সুবল ঘোষের নির্দেশ মতো নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ইঁদুর কন্ট্রাক্টরের সামনে তাকে নাচতে হয় এবং চেয়ারম্যানের বাড়িতে রাত্রি যাপন করতে হয়, আর অনেক অনৈতিক কাজের সাথে জড়াতে হয়। সে অনৈতিক চিন্তাকে ভুলে থাকতে মদ পান করে, সব কষ্ট চেপে রাখে এবং নিজেকে মনসা ভাবে। রাতের বেলা সে ছায়ারঞ্জনের গায়ের কাঁথা ঠিক করে দিয়ে আসে এবং সোনাইয়ের সাথে হাসি মুখে গ্রিন রুমে কথা কয় এবং সুবল ঘোষের অন্যায় আবদার নীরবে পালন করে। ফলে পাপ পুণ্যের বিষয়টি তার কাছে আলাদাভাবে ধরা পড়ে। নাটকের ভাষায়, যখন দুই পায়ে ঘুঙুর নাচে আর হাজার মানুষ তোমারে দেখে খুশি হয়, খারাপ কথা কয়, শীষ মারে, তখন পুণ্যি। আর কখন আসরের বাইরে একজনের দেবতা সাজাও, হাসো, কথা কও, তখন পাপ। এত কিছুর পরেও সে স্বাভাবিক জীবনে থাকতে না পেরে আত্মহত্যা করে, বিষ খায় তার এই অসুচি জীবনের কথা ভেবে। ইদু কন্ট্রাক্টর সে এককালে নিম্নবিত্তের মানুষ ছিল। 50-এর মনন্তরে ইঁদুর মা 7 দিন না খেয়ে অবশেষে মণ্ডল বাড়িতে চাল ডালের খিচুড়ি খেতে গিয়ে মারা যায়। সে কাজীর বাড়িতে কাজ করত, সারাদিন বিনিময়ে একবেলা ভাত এবং দুবেলা ফেন জুটত। সে নিজের হাতে ভাগ্য বদলে নিয়েছে। সে কীর্তনখোলা মেলা কমিটির শক্তিধর পুরুষ, অর্থাৎ মেলা কমিটির সভাপতি মেম্বার। ফরিদপুর থেকে আগত নয়াযুগ অপেরা পার্টির থাকার ব্যবস্থা করে দেয় সে। ইদুল নারীলোলুপ চেহারাটি পাঠকের সামনে ফুটে উঠেছে এভাবে: এখন নাচ দেখছি, 50 টাকা দিচ্ছি, ছোঁনের পয়সা না, দেখনের পয়সা। নদী কূলে বসে নদী দেখলে পয়সা লাগে না। সাঝের বেলা বনশ্রীর ঘরে যাব, তা আমারে কি লোচ্চা ঠাউরালেন? ছায়ারঞ্জন এবং সোনাইয়ের ইঙ্গিতে বোঝা যায় বনশ্রী বিষ-পানে ইদুল কন্ট্রাক্টরের কারণেই মৃত্যুবরণ করে। শেষকৃত্যের ব্যবস্থাও করে ইদু। সোনাই তার 4 বিঘে জমি ইদুর কাছে বন্ধক রেখে 4000 টাকা নেয়। পরিশোধ করতে না পারায় ইদু সোনাইকে জমি লিখে দিতে বলে এবং বিনিময়ে আরও কিছু টাকা সে সোনাইকে দিতে চায়, কিন্তু সোনাই সেটি করতে চায় না। কিন্তু ইদু 4 বিঘে জমি নিজের করে নেওয়ার জন্য তৎপর থেকেছে সারা নাটক। সে তার উদ্দেশ্য সফল করার জন্য সোনাইয়ের পেছনে কিছু গুপ্তচর নিয়োগ করে। অবশেষে ইদুর লোকের প্রতারণার শিকার হয়ে সোনাই মেলায় জুয়ার আসরে সর্বস্ব খুইয়ে বসে। এমনকি ইদুর লোকের কাছ থেকে মাতাল অবস্থায় টাকা ধার নিয়ে জুয়া খেলা শুরু করে দেয়। অবশেষে সোনাই তার এতদিনের ক্ষোভ মেটাতে কীর্তনখোলা মেলাতেই ইদুকে নির্মমভাবে খুন করে মেরে ফেলে। নাটকটি এখানেই সমাপ্ত হয়েছে।